আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমটা তো ডাইজেস্টিভ সিস্টেম আমরা নোটিশ করেছিলাম যে একটা বই নিয়ে আসার জন্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বই। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বইয়ে বিস্তারিত ডাইজেস্টিভ সিস্টেমের উপরে অনেক কথা নীতিমালা, সেখানে গাইডলাইন, ইনস্ট্রাকশান দেয়া আছে। তো আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিটা বিভিন্ন সিস্টেমে বিভক্ত। তো মনে করেন রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এভাবে বিভিন্ন সিস্টেমের সাথে বিভক্ত স্কেলেটাল সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমি সমন্বয় করি গত ক্লাসে জার্ডের উপরে কথা বলেছি, জার্ড গ্যাস্ট্রো ইজোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো ওই টপিকের সাথে আজকের টপিকের সমন্বয় করে যে কথাগুলো গত পর্বে বলা হয় নাই, সম্পূর্ণ নতুন করে অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ কথাগুলো দিয়ে আজকে আমাদের ক্লাসটা সাজানো থাকবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব যে আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য করণীয় কী। আমরা যে পিপিআই, ফোটন পাম্প ইনহিবিটর এবং প্রাজল, এই যে বিভিন্ন প্রাজলগুলো খেয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে মহাক্ষতির দিকে নিয়ে যাচ্ছি, সেই মুক্তির জন্য, পরিত্রাণের জন্য আমরা একটা গাইডলাইন অ্যাপ্লাই করব। সেই গাইডলাইন আজকে আমরা পূর্ণাঙ্গ পরিসরে জানাতে পারবো। গত ক্লাসে আমরা সময়ের কারণে পূর্ণাঙ্গ এটা ফিনিশিং দিতে পারি নাই, টাইম রেস্ট্রিকশনের কারণে কিছুটা অপূর্ণাঙ্গ থেকে গেছে। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসে এটা ফুলফিল হবে, পূর্ণাঙ্গ হবে। তো আমরা আগে প্রথমত ডাইজেস্টিভ সিস্টেমটা কি আমরা আগে বুঝি। ডাইজেস্টিভ সিস্টেম অর্থ হলো সহজ কথায় পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র অর্থাৎ আমরা আমাদের জীবন ধারণের জন্য যা খেয়ে থাকি, এই খাবারগুলো হজমের জন্য, অ্যাবজর্বের জন্য, ব্যালেন্সের জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে, আমাদের খাবারগুলোকে ঠিকঠাক মতো, যেমন আপনি ধরে নেন আপনি যা খাচ্ছেন, এই যে খাবারগুলো দেখেন, বাথরুমে গিয়ে দেখিয়েন খাইলেন কি আর ডেলিভারি করলেন কি। এই যে ডাইজেশন, এই যে অ্যাবজর্বেশন, এটা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো করে এটার যে মিনারেলস, প্রোটিনগুলো মানবদেহে পৌঁছায় দেয় যে সিস্টেমসগুলোর মাধ্যমে, এই সিস্টেমটাই মূলত ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের আমরা এক কথায় বলতে পারি আমাদের যে মুখ গহ্বর, ওরাল ক্যাভিটি থেকে অ্যানাস পর্যন্ত, এটাই পুরোটা মূলত ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের ওরাল ক্যাভিটি, মুখ গহ্বর থেকে অ্যানাস পর্যন্ত, অর্থাৎ আপনি যদি এই ছবিতে লক্ষ্য করেন, তো এই ডাইজেস্টিভ সিস্টেমে দেখেন, এই ডাইজেস্টিভ সিস্টেমে এই ওরাল ক্যাভিটি থেকে একদম এই অ্যানাস ফাইপথ, এই পুরাটাই কি পরিপাকতন্ত্রের অংশ। তো আপনারা লিখতে পারেন পরিপাকতন্ত্রের যে পার্টসগুলো, এটা লিখতে পারেন। তো সেখানে লেখেন মুখ গহ্বর, যেখানে আমাদের শুরু মুখ গহ্বর। পরিপাকতন্ত্রের অংশগুলো হচ্ছে মুখ গহ্বর, জিহ্বা, ফ্যারিংস খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত মানে যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি, ক্ষুদ্রান্ত্র, আর বৃহদান্ত্র, লালা গ্রন্থি, লিভার মানে বৃক্ক, অগ্নাশয়, এরপরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এরপরে পিত্তথলি। এই সকল অংশগুলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস। তাহলে আমি আবার বলি, মুখ গহ্বর, জিহ্বা, ফ্যারিংস, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, লালাগ্রন্থি, লিভার, হ্যাঁ আচ্ছা,
তাহলে আমি বাংলাতে লিখে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে অংশগুলো, তো আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বর ও জিহ্বাটা, জিহ্বা, এরপরে ফ্যারিংস, ফ্যারিংস, এরপরে খাদ্যনালী, এরপরে পাকস্থলী, এরপর ক্ষুদ্রান্ত, এরপর বৃহদান্ত, বৃহদান্ত্র, এরপর লালা গ্রন্থি, লালা গ্রন্থি, এরপর হচ্ছে লিভার, এরপর হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়, এরপরে পিত্তথলি। তাহলে মোটামুটি আমরা জানলাম এই 10টা পার্টস, এই 10টা অঙ্গ, এই 10টা অংশ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। এগুলো আমাদের দেহের পরিপাকে, হজম ক্রিয়ায় সাহায্য করে, সহায়তা করে। তো আমরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে গুরুত্বপূর্ণ অংশগুলো, যে এগুলো এক একটা আলোচনা করতে অনেকগুলো ক্লাস লাগে। যেমন এই যে লিভার ফাংশন, ফ্র্যাঙ্কিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্টোমাক, তারপরে ফ্যারিংস, এগুলো বিস্তর আলোচনা। আমরা গত ক্লাসের সাথে সমন্বয় করি, আজকের বেসিক কথাগুলো দিয়ে সাজিয়ে দেব। তো এখন তো ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের যে ফেট, তো ফেটের আমরা যখন ফ্যাশন ফেস করব, ফ্যাশন ফেস করতে গেলে রুগী আসি বলতে পারে যে, মনে করেন রুগী সিসিতে নিলেন, তো সে বলতেছে আমার পেটে ব্যথা, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল পেইন, অথবা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট, অথবা ইনডাইজেশন, ইনডাইজেশন। তারপরে এভাবে এগুলো বলতে পারে যে তার পেটে ব্যথা, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, তার পেটে অস্বস্তি, ইনডাইজেশন, বদহজম, পেট ভার বোধ, মনে হয় যেন কিছু খায় না, এরপরে পেট বড়ই থাকে, পেটে জ্বালা পোড়া, হার্ট বার্ন, এগুলো যে হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া, হার্ট বার্ন, এই ধরনের কথাগুলো বলবে। তো সে আসি যখনই বলবে তার পেটে ব্যথা, তো ব্যথার তো অনেকগুলো আছে, অনেকগুলো কারণ আছে। তো আমরা আজকে এখানে 5টা পয়েন্ট লিখে দেব। আপনার ফ্যাটের মূলত 9টা ভাগ। যে মনে করেন এটা যদি আপনার ফ্যাট হয়ে থাকে, এই ফ্যাটের মধ্যে মূলত 9টা ভাগ থাকে, 1 2 3 4 5 6। ইনডাইজেশনের পরে হচ্ছে হার্ট বার্ন, বুক জ্বালা পোড়া। এখন এই যে 9টা ভাগ, তো এটার 9টা অঞ্চল বিভক্ত আছে, বইতে সুন্দরভাবে আছে, ওখান থেকে দেখবেন। এখন আমি শুধু 5টা পয়েন্ট লিখে দেব। এই 5টা পয়েন্ট আপনারা ডিটেলস বই থেকে গুগল করে জেনে নেবেন যে 5 পয়েন্টে ব্যথা হলে 5টা ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারি, মানে ধারণা করতে পারি। তো পেইন অফ পার্টস, পেইন অফ পয়েন্টস, অর্থাৎ ফ্যাটের যে বিভিন্ন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনি হাত দিয়ে রুগীরে দেখবেন, রুগী পুরো ফ্যাটে এভাবে ছাপ দিবেন, যে অংশে সে বলবে তার পেইনটা আছে, ব্যথাটা আছে, ওই অংশের জন্য ওই রোগটা আপনি কনসেপ্ট করে নেবেন, ধারণা করে নেবেন। তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ম্যাক বার্নিস। এই অংশের যদি ব্যথা হয় তখন আমরা ধারণা করি এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, অ্যাপেন্ডিক্সের ব্যথা, অ্যাপেন্ডিক্স পেইন।
এরপর 2 নম্বর হচ্ছে নাভির চারপাশ, যেটা আমরা বলি অ্যাম্বিলিকাল রিজিয়ন। নাভির চারপাশ অ্যাম্বিলিকাল রিজিয়ন, এই নাভির চারপাশে যদি আমরা ব্যথা করি তখন আমরা ধারণা করি তার ডিউডেনাম আলসার, ডিউডেনাম আলসার, ULCR আলসার। এরপরে আরেকটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এই অংশ যদি ব্যথা হয় তখন আমরা ধারণা করে নিব লিভার বা তার গল ব্লাডারের পেইন হতে পারে। গল ব্লাডার মানে হচ্ছে কি পিত্তথলি, গল ব্লাডার, লিভারের বা গল ব্লাডার পেইন আমরা ধারণা করতে পারি। এরপরে আরেকটা অঞ্চল আছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এই অংশে যখন ব্যথাটা হবে তখন আমরা মনে করি তার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রাইটিস পেইন। তো আরেকটা আরেকটা অঞ্চল হাইপোকন্ড্রিয়াম, তো এটা যদি হয় তখন আমরা ধারণা করতে পারি মহিলাদের জরায়ু, ইউটেরাস, আর পুরুষ যদি হয় পুরুষের মূত্রথলি, ইউরিনারি ব্লাডার, এই ধরনের। অর্থাৎ এই 5টা ব্যথা হলে আমরা এগুলো ধারণা করতে পারি। তো ধারণার উপরে ভিত্তি করে আবার হয়তো সাময়িক ওষুধটা সাজেস্ট করতে পারেন, তবে কনফার্মেশন করতে হবে ইনভেস্টিগেশন দিয়ে। তখন তাকে আপনি বলতে হবে হ্যাঁ আমি এই ধারণা করতেছি, তবে আপনি এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য একটা আলট্রা করে আনেন, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, ইউএসজি অফ WA। এর পাশাপাশি আরও যে পরীক্ষা নিরীক্ষাগুলো, যে এন্ডোস্কোপি বলেন, কোলোনোস্কোপি বলেন, এরপরে তার এই ফ্যাটের মধ্যে কোনো হাইফাইলোরি কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এগুলো আর কি। এখন এই অঞ্চলগুলোতে ব্যথা যদি ফিল করে এই রোগগুলো ধারণা করা হচ্ছে আর কি। এখন আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। এই যে আমরা এখন স্টোমাকের দিকে তাকাই, আমাদের স্টোমাকটা পাকস্থলী, আমাদের পাকস্থলীটা আমি আগে একটু দেখাই। এই যে মনে করেন এটা পাকস্থলী, হ্যাঁ ধরে নিলাম। আমরা গত পর্বে গ্যাস্ট্রিকের উপরে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনারা শুনে থাকেন সেখানে অনেক ইনফরমেশান আছে। তো আমাদের যে মূল কথাগুলো ছিল এটা, যে আমাদের দেশে যদি প্রশ্ন করি সবচেয়ে বিক্রিত ওষুধ কোনটি, গ্যাস্ট্রিকের ওষুধ। এই গ্যাস্ট্রিকের ওষুধ যে কোনো কোম্পানির গ্যাস্ট্রিকের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়। তো দেশের 18 কোটি মানুষ এই ওষুধটাকে, এটা OTC ড্রাগ, ওভার দ্য কাউন্টার সমানে এটা কিনতেছে, প্রেসক্রিপশানের অনুযায়ীও কিনে, প্রেসক্রিপশানের বাইরেও কিনতেছে। এই যে এটা কিনে খাওয়ার কারণে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, এটা যদি মানুষ বুঝতো তাইলে লং টাইম এটা খাইতো না, তবে শর্ট টাইম এটা খাওয়া যাবে। এখন শর্ট টাইম আপনি গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, শর্ট টাইম। তো কখন আপনি খাওয়া যাবে গ্যাস্ট্রিকের ওষুধ? 1 নম্বরে যদি অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক্স ড্রাগস। এখন একটা মানুষ অ্যান্টিবায়োটিক ওষুধ নিচ্ছে
এক বেলা, 2 বেলা, 3 বেলা, 4 বেলা। এখন এই গ্যাস্ট্রিকের ওষুধগুলোর সাথে অ্যাবজর্বেশনের জন্য হয়তো শর্ত সাপেক্ষে সাময়িক আপনি নিতে পারেন গ্যাস্ট্রিকের ওষুধ, তখন যদি অ্যান্টিবায়োটিক ড্রাগস নেওয়া হয়। এরপরে 2 নম্বরে পেন কিলার ওষুধ যেগুলো আছে, ব্যথানাশক, পেন কিলার ড্রাগস, এই পেন কিলার ড্রাগসগুলো যখন নেবেন ওই ওষুধগুলোর সাথে অ্যাবজর্বেশনের জন্য, কম্বিনেশনের জন্য এটা নিতে পারেন। 3 নম্বরে অ্যাসপিরিন নামের একটা ওষুধ আছে, অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন মানে ইকোঅ্যাসপিরিন, কার্বা, এই জাতীয় ওষুধ। তো এটা যখন নেন এটার সাথে নিতে পারেন সমন্বয় করি। তো এরকম কিছু ড্রাগসে আপনি শর্ত সাপেক্ষে সীমিত সময়ের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিতে পারেন, কিন্তু আমি এই গ্যারান্টি দিতে পারবো না যে এগুলো নিলেও যে আপনার উপকার হবে। ক্ষতি যেটা হবার হবেই, তবে বড় ধরনের ক্ষতি থেকে মোটামুটি কিছুটা রক্ষা করা, পরিত্রাণ পাওয়া হয়তো যেতে পারে। শর্ত সাপেক্ষে এগুলো নিতে পারেন। এখন আমরা আসি এখন ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আমরা সমানে যে গ্যাস্ট্রিকের ওষুধ খাই। এখন আমরা মনে করি আমার ওষুধটা বেড়ে গেছে, আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেছে, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে এটা কমাই ফেলতেছি, এই ধারণার বশবর্তী অনেকে নেন। আসলে এটা হচ্ছে আনসাইন্টিফিক ফর্মুলা, এটা কোনো সায়েন্স না, এটা হচ্ছে একটা ধারণা, কনসেপশন। সায়েন্স হচ্ছে, সায়েন্সটা দেখেন, বিজ্ঞান। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স, হচ্ছে এই যে পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পর্যাপ্ত না থাকে তখন আপনার অনেক ক্ষতি হবে, সেই ক্ষতিগুলো আমরা বলবো। তবে মাঝখানে বলি যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো সমানে খাওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো কমে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন কমে যাবে তখন আপনার যে সমস্যাগুলো আসবে, 1 নম্বরে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হবে, 2 নম্বরে আপনার খাবারের ভিতরে যে বিষাক্ত জীবাণুগুলো আছে এগুলো কিল করতে পারবে না, 3 নম্বরে আপনার আয়রন অ্যাবজর্ব হবে না, ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না, ম্যাগনেসিয়াম, এভাবে বিভিন্ন মিনারেলসগুলো অ্যাবজর্ব হবে না, এভাবে অনেকগুলো সমস্যা তৈরি হয়। তো এখন আমরা বুঝে নিব প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড আল্লাহ কেন দিলেন, কাজটা আমরা আগে দেখি। প্রথমে আমরা দেখে নিব হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলোর কাজ। এই কাজগুলো যখন আমি জানতে পারবো তখনই আমি বুঝবো যে আসলে আল্লাহ এটা কেন দিছে। তাহলে আমরা আগে বলি ফাংশন অফ HCl। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। আর অ্যাসিডটা কতটা ভয়ানক? অ্যাসিডটা এতটাই ভয়ানক যে আপনি যদি টেবিলের উপরে দেন এটা ছিদ্র করে পড়ে যাবে, এত পাওয়ারফুল একটা অ্যাসিড। অন্যান্য অ্যাসিড কিন্তু আমরা খাইও, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো আমরা খাইতেছি সমানে, ফল থেকে, লেবু থেকে, আমলকি থেকে, কিন্তু এটা খাওয়া যাবে না। এটা সুরক্ষার জন্য আল্লাহ এখানে দিয়েছেন। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে খাদ্যকে বিষমুক্ত করে। খাদ্যকে বিষমুক্ত করা। এই যে আমরা সমানে যাই যে কাচ্চি ডাইনে যা খান, এখন এই কাচ্চি ডাইনের খাবারের ভিতরে কি জীবাণু আছে, কোটি কোটি জীবাণু আছে, তো এটা তো অ্যাবজর্ব করে আপনার এই অ্যাসিডটা খাদ্যকে বিষমুক্ত করে, প্রথম কাজ। 2 নম্বর কাজ, আমিষ জাতীয় খাবারকে হজম করে। আমিষ জাতীয় খাবার হজম করে। 3 নম্বর এটার কাজ, পেপসিন নামক একটা এনজাইম আছে, পেপসিন এনজাইমকে সক্রিয় করে। 4 নম্বর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টল সক্রিয় করে। একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরস অফ ক্যাস্টল, এটাকে সক্রিয় করে। এটা যখন সক্রিয় করবে
তখনই আপনার আয়রন ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুল, ভিটামিন ডি এগুলো কাজ করবে। এখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাই এটার 12টা বাজাই দেন, যার কারণে আপনার আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কোনো কাজ করে না। 1 নম্বরে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কাজ, লিভার থেকে পিত্তের প্রবাহ বাড়ায়। 5 নাম্বার, লিভার থেকে পিত্তের প্রবাহ বাড়ায়। 6 নম্বরে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যকার বাল্ব বন্ধ রাখতে সাহায্য করে। নাম্বার 7, খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যকার বাল্ব বন্ধ রাখতে সাহায্য করে। এর ব্যাখ্যা দেওয়া হবে, লিখতে থাকেন। এরপরে পাকস্থলী এবং বৃহদান্তের মধ্যকার বাল্ব খোলা রাখতে সাহায্য করে। এখন এগুলো বোঝার জন্য আপনি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে আসেন। এখানে 2টা অংশ থাকে। এখানে মনে করেন উপরে এই যে স্পিন্টারটা, এটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিন্টার, SPHINCTR স্পিন্টার। আর নিচে যে অংশটা আছে এখানে, এটার নাম হচ্ছে পাইলোরিক স্পিন্টার, SPH। এখন গুরুত্বপূর্ণ জিনিসটা দেখেন, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন এই যে কালকে একটা প্রেসক্রিপশন দেখছি, ডাক্তারে লিখে দিছে 2টা করে গ্যাস্ট্রিকের ওষুধ 1 মাস খান, অথচ রোগী গেছে অন্য কারণে, অন্য সমস্যা লই, কিডনি ডাক্তারের কাছে গেছে। তো এখন এই যে বিশ্বাস করি তার কাছে গেল, সকালে একটা রাত্রে একটা, 2টা করে 1 মাস গ্যাসের ওষুধ। এই 1 মাস যদি গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ফিফিআই বা প্রাজল খায়, 1 মাস এগুলা খাওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আল্লাহ দিছে, এটা কি বাড়বে না কমবে? এটা কমে যাবে না? এখন এটা যদি কমে যায়, এই ক্ষতিটা দেখেন। প্রথম কাজ, এটা কমে গেলে খাবার বিষমুক্ত কেমনে করবে? খাবার মনে করেন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দরকার, আবার এটাও দেখেন, আপনার বডিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে হবে 1 থেকে 3-এর মধ্যে। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ থাকতে হবে 0.8 থেকে 1.5। এই রেশিওটা যদি না থাকে, এখন গ্যাসের ওষুধ যখন দীর্ঘদিন মানুষ খায় তখন কি হয় দেখেন, মানুষের ধারণা অ্যাসিড বেশি হয়ে গেছে হেডের ভিতরে, আমি এখন স্যাক্লো, সার্জেল, ম্যাক্সপো এগুলো খাই, কমাই ফেলবো অ্যাসিডটাকে। পিএইচ মানে একটা মাত্রা আর কি, এটা গুগল থেকে, এটা ফরসাবেরও ইউরিন থাকে, ব্লাডেরও ইউরিন থাকে। হ্যাঁ, 1 থেকে 3 হলো অ্যাসিডটা, থাকতেই হবে। এখন গ্যাসের ওষুধ খেলে এটা কমে যায়, এটা কমে গেলে এই ক্ষতিগুলো হবে। আর গ্যাসের ওষুধে কি ক্ষতি করে? প্রথমত অ্যাসিড কমাই ফেলে, পিএইচটা বাড়াই ফেলে, অর্থাৎ অ্যাসিডটা গেলে। এখন পিএইচ বাড়লে জ্বালাপোড়া আরও বাড়বো, ক্ষত হয়ে যাব, ক্যান্সার হয়ে যাবে, অ্যাসিডিটি বাড়ে যাবে, যার কারণে গ্যাসের ওষুধ খায় মানুষের মুক্তি হয় না। এই যে আপনি আজকে যে মানুষকে জিজ্ঞেস করুন আপনি কত বছর ধরে গ্যাসের ওষুধ খান, সে বলবে যে আমি আমার জন্ম থেকে খাইতেছি। এই যে খাইতেছেন, আপনার এখন পর্যন্ত কোনো সমাধান হয়েছে? একজনেও সদুত্তর দিতে পারবে না যে গ্যাসের ওষুধ খাই আমার পেটের জ্বালাপোড়া কমছে, একজনও নাই। যদি পারেন তাহলে আমি স্বেচ্ছায় দেশ ত্যাগ করে চলে যাব। যদি একজন প্রমাণ করতে পারে
আমি 5 বছর গ্যাসের ওষুধ খাই, আমার পেটে এখন এত শান্তি, খাওয়ার সাথে সাথে পায়খানা হয়ে যায়, ঘুম চলে আসে, কোনো জ্বালা পোড়া অশান্তি অস্বস্তি নাই। যদি 18 কোটি জনগণের মধ্যে একটি মাত্র মানুষও আমাকে সার্টিফাইড ভেরিফাইড ভাবে বলতে পারে আমি খুবই ভালো আছি, নাই ভালো নাই, এটা তার আরও বাড়িতেছে। কেন বাড়িতেছে? এটা সাধারণ সায়েন্স। তার অ্যাসিড কমতেছে, পিএইচ বাড়তেছে, মানে জ্বালা পোড়া দিনকে দিন বাড়তেছে, তীব্র হতেছে। তো এখন এই দেখেন, তাহলে গ্যাসের ওষুধ খাই, খাদ্য বিষমুক্ত করা যাবে না, কারণ অ্যাসিড কমে যাবে। 2, আমিষ জাতীয় খাবার হজম হবে না। আমিষ জাতীয় খাবার যেমন প্রোটিন আর কি, যে আপনি কোরবানের গরু খাইলেন, তো গরু গোস্তটা কি দুঃখের কথা কারকম, যে গরু গোস্ত খায় আবার 2-4টা গ্যাস্ট্রিক ওষুধ খায়, মনে করে যে এটা হজম করব, এখন তো আরও 20টা মারি দিল, ক্ষতিটা করে দিল। এখন আপনার এই প্রোটিনটা, গরু বলেন, মুরগি বলেন, মাছ বলেন, এই যে প্রোটিনটা, এই প্রোটিনটাকে অ্যাবজর্ব করবে, হজম করবে পর্যাপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেখানে সে পেপসি, কোকাকোলা এগুলা খাই, অ্যাসিড কমাইতেছে, গ্যাসের ওষুধকে অ্যাসিড কমাইতেছে, আর মনে ভাবতেছে আমার এগুলা হজম করবো। কেন হজম করবো? হজম হওয়ার তো রাস্তা বন্ধ করে দিছে। তাহলে আমিষ জাতীয় খাবারটা হজম করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা। 3 নম্বর, পেপসিন নামক এনজাইম সক্রিয় করে, একটা এনজাইম আছে, ওই এনজাইমগুলো যদি ঠিকঠাক মতো থাকে তখন তার জ্বালা পোড়া অশান্তি অস্বস্তি এগুলো থাকবে না। এরপরে এরপরে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্ট্রল সক্রিয় বলতে এটা এক ধরনের ফাংশন। এটা যদি তার দুর্বল হয়ে যায়, এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভিটি যদি না থাকে, সেক্ষেত্রে তার আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব মানে কি? এগুলো কাজ করবে না। এখন দেখা গেছে তার অ্যানিমিয়া আছে, রক্ত স্বল্পতা আছে। রক্ত স্বল্পতার জন্য আপনি তাকে আয়রন সাপ্লিমেন্ট দিলেন, 2 মাস খান, তো 2 মাস পরে আবার হিমোগ্লোবিন টেস্ট করে দেখলেন যে কমে, বাড়ে নাই, মানে আগে যে ঘাটতি ছিল এখনও ঘাটতি। তাহলে ঘটনাটা কী করছে? সে 2 মাস ধরেই আয়রন ক্যালসিয়ামের সাথে কী খাইছে? গ্যাসের ওষুধ খাইছে। গ্যাসের ওষুধ খাওয়ার কারণে তার এই ফ্যাক্টরটা কাজ করে নাই। এরপরে 5 নম্বরে, লিভার থেকে পিত্তের প্রবাহ বাড়ায়। এখন লিভার থেকে পিত্তের প্রবাহ এই অ্যাসিডটা বাড়ায়, অর্থাৎ যারা গ্যাসের ওষুধ খায় এটা কমাই ফেলে, তাদের এটা বাড়ায় না। তো না বাড়াইলে তখন তার লিভার ফাংশন বলেন আর যে এগুলা বলেন সবগুলা সমস্যা হয়। এরপরে খাদ্যনালী এবং পাকস্থলী, এই 2টা কথা বোঝার জন্য এখানে আসেন। এখানে এই যে পাকস্থলী এখানে কই? এই যে ছোট্ট জিনিসটা স্টোমাক, এই জিনিসটা, এখানে 2টা থাকে, 2টা মনে করেন ওই যে রাবারের মতো, অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক খুলবে, স্পিনটার। অর্থাৎ মনে করেন আপনি আপনার খাবারটা দিছেন, এই যে আমি ওরাল ক্যাভিটি দিয়ে খাবারটা খাইলাম, খাওয়ার পরে এটা পাকস্থলীতে, এই রাস্তাটা কিন্তু সব সময় ওপেন থাকে না, এটা লিফট বা অন্য যন্ত্রের মতো, এটা অটো থাকে, খাবার আইলে অটো পড়ে যাবে, আবার ক্লোজ হয়ে যাবে। এখন এখানে একটা আছে লোয়ার ইসোফেজিয়াল স্পিনটার, আর নিচে একটা আছে ফাইলোরিক স্পিনটার। এখন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে দেখেন, আপনি মনে করেন গ্যাস্ট্রিক মানে কেন ফিল করেন? গ্যাস্ট্রিক ফিল করার কারণ হচ্ছে আপনি যখন লাইফস্টাইল এলোমেলো হয়, তখন এই যে স্পিনটার উপরে মানে খাদ্যনালীতে, পাকস্থলী, গ্যাস থাকার কথা পাকস্থলীতে, এখন এটা উঠে নিচ্ছে খাদ্যনালীতে। তো খাদ্যনালীতে এটা উঠে যাওয়ার কারণে তখন আপনার জ্বালা পোড়া, বদহজম, অশান্তি, অস্বস্তি, মানে যেটা আপনারা গ্যাস্ট্রিক বলে, এটা হয়। অর্থাৎ আপনার স্পিনটারটা ঠিক করতে হবে। তো এখন এই স্পিনটার উপরেরটা এবং নিচেরটা ফাংশনিং করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে যে বাল্বটা আছে, এটা বন্ধ রাখতে সাহায্য করে। এটা আপনার খাবারের পরে অটোমেটিক এটা বন্ধ করে দিবে। এটা যদি খোলাই থাকে তখন তো সমস্যা। হ্যাঁ, এই তো সমাধানের জন্য আমাদের যে ট্রিটমেন্ট আছে, এখানে ট্রিটমেন্টে বলা হবে, সমাধান বলা হবে আগে। এখানে দেখেন, তাহলে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যকার বাল্ব বন্ধ রাখতে হেল্প করে। এরপরে আবার নিচেরটা, খাদ্যনালী, পাকস্থলী এবং বৃহদান্তের মধ্যকার বাল্ব খোলা রাখতে। অর্থাৎ আমার এই 2টা স্পিনটার, যেটা বন্ধ থাকার কথা এটা বন্ধ থাকতে হবে, যেটা খোলা থাকার কথা এটা খোলা থাকতে হবে। এই 2টাতে প্রবলেম করে গ্যাসের ওষুধ। তাইলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে জেনে নিলাম।
হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে জানার পর এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা 1 থেকে 3 এর মধ্যে থাকা দরকার, তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাসিডটা কমে গেছে সেটা লেখেন। এখন লো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সিমটমগুলো আছে, লো symptoms of low HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কমার উপসর্গ। অর্থাৎ আপনার ফ্যাটি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি 1 থেকে 3 এর মধ্যে আছে, না গ্যাস্ট্রিকের ওষুধ খাই বেশি কমাই ফেলছেন, তো এটার সিমটমগুলা। তো প্রথম সিমটম হচ্ছে হার্ট বার্ন, বুকে জ্বালা পোড়া। প্রথম সিমটম হার্ট বার্ন, HART হার্ট D1 হার্ট বার্ন, অথবা এটাকে আমরা অ্যাসিড রিফ্লাক্সও বলে থাকি, অ্যাসিড রিফ্লাক্স। তো রিফ্লাক্সটা কি? রিফ্লাক্সটা হচ্ছে ফ্লাক্স মানে প্রবাহ, রিফ্লাক্সটা হচ্ছে বিপরীত দিকে প্রবাহ। অর্থাৎ আপনার অ্যাসিডটা নিচে থাকার কথা, তো নিচে না থাকে এটা উপর দিকে উড়ে গেছে। তো উড়ে যাওয়ার পরে আপনার এবারে বুটবাট শব্দ হওয়ার, বদহজম হওয়ার, মানে অস্বস্তি হওয়ার, তো অ্যাসিড রিফ্লাক্স, ডেকুর তোলা, এগুলো যখন হবে, বুক জ্বালা পোড়া করব, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাসিডটা কি কমে গেছে, ধারণা করে নেবেন অ্যাসিড কমে গেছে। 2 নম্বর ব্যাড স্মেল, ব্যাড স্মেল। ব্যাড স্মেল মানে দুর্গন্ধ হবে, তখন আপনার মুখে দুর্গন্ধ হবে। মুখের মধ্যে অনেকে দেখেন না, কথা বলতে আইলে হাতে বলার পরে দেখে গন্ধ গন্ধ লাগে, তাহলে এই দুর্গন্ধটা কেন হয়েছে? অ্যাসিড কমে গেছে, মুখে দুর্গন্ধ। এখন মুখে দুর্গন্ধের জন্য এখন আপনি তারে মেডিপ্লাস ব্রাশ দিলেন, মেডিপ্লাস টুথপেস্ট ধরাই দিলেন, তারপরে প্রয়োজনে কি বলে এগুলা, ক্যান্ডেক্স ড্রপ দিলেন, মাইক্রোরাল দিলেন, ভিটামিন সি দিলেন, সব কিছু দিলেন, তাইলে হয়তো মুখ সাময়িক ক্লিয়ার হইল, কিন্তু আসল ঘটনা কোথায়? ওখানে। তাহলে ওইটা দিলেন না, তাহলে মাঝখানে আপনার ব্যবসাটা হইলো, কিন্তু হাতে আবার এখন এটা করি 1 মাস পরে আয় করবে, কই এত গন্ধ যায় না, তাহলে গন্ধ কেমনে যাবো? কারণ গ্যাস যেটা উড়ি রয়েছে সেটা তো এখনও ডাউন হইল, তাহলে ব্যাড স্মেল হবে। অর্থাৎ তখন ছত্রাকের আক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা বলি। এখন দেখেন গ্যাসের ওষুধ বেশি খাওয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন দ্রুত হয়, যে মুখে গা হয়, তারপরে নখের এই নখ উঠি যায়, তারপরে খাইজানি চুলকানি এগুলা হয়। এখন আপনি এদের জন্য এগুলো ট্রিটমেন্টটা করতেছেন, অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, অ্যান্টিফাঙ্গাল লোশন এগুলো দিতেছেন, কিন্তু তার মূল যে সমস্যা হাইড্রোক্লোরিক অ্যাসিড কম, এটা ম্যানেজমেন্ট করলেন না। এই জন্য আমাদের জনসাধারণ রোগটা যায় না, রোগটা মানে ঘুমন্ত থাকে, ভিতরে সুপ্ত অবস্থায় থাকে, এটা কিউর হয় না। এটা মানে দেখা গেছে আপনার 12 মাসের সমস্যা লাগে থাকে, খাইজানি চুলকানি ফাঙ্গাল ইনফেকশন যায় না। অর্থাৎ আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টটা করি, উপসর্গ ভিত্তিক চিকিৎসা করি, কিন্তু রোগের যে রুট কজ, মূল কজ, ফান্ডামেন্টাল কজ, এটাতে আমরা হামলা করি না। তো ঠিক আমরাও যদি আমরা আমাদের সকল ডিজিজের ডিপলি ঢুকি আইডেন্টিফাই করি, তখন দ্রুত যাবে। এরপরে 3 নম্বরে হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন, 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 ইনডাইজেশন। হ্যাঁ, ইনডাইজেশন আসেন। এখন ইনডাইজেশনটা দেখেন, ইনডাইজেশনটা হচ্ছে বদহজম, অস্বস্তি, অশান্তি। এখন রুগী আসে বলল তার পেটে অশান্তি, অস্বস্তি, বুটবাট শব্দ, ফ্যাট ফাঁপা, এই ধরনের সমস্যা। তো এগুলো হইলে আপনি ধারণা করে দিবেন তার হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেছে। তো তখন আমি যদি প্রাজল বা পিপিআই দিই, তখন অ্যাসিড আরও কমে যাবে, সমস্যা যাবে না, সমস্যা কোনো দিন স্থায়ীভাবে যাবে না, হয়তো সাময়িক একটু আরাম বোধ করবে, তবে স্থায়ীভাবে যাবে না। এরপরে 4 নম্বরে একটা গুরুত্বপূর্ণ কথা, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা হচ্ছে যখন এটা হয়, যখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন সেবন করেন, সেবন করার কারণে আপনার যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত তো বুঝেন, এই যে স্টোমাকের ভিতরে যে বড় বড়, আপনার নোয়াখালীর ভাষায় আঁতনি বলে, আঁত বা আতই, এই যেগুলো বড়গুলো এগুলো হচ্ছে বৃহদান্ত মানে লার্জ ইন্টেস্টাইন, আর যেগুলো ছোট ছোট এগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, মোটা সিক না আর কি, সহজ ভাষায়। এই যে চিকন এগুলোতে, অন্ত্রগুলোতে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, অর্থাৎ এই স্মল ইন্টেস্টাইনে এই ব্যাকটেরিয়াটা ওভারগ্রোথ মানে বেড়ে যায়। এখন এই যে আমাদের বডিতে দুই ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। তো এখন ডক্টর যখন আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে, তো অ্যান্টিবায়োটিকটা যখন দেয়, পুলিশ যখন গুলি করে আলেম জালেম সবাই মারা যায়, ঠিক আছে? বৃষ্টি যখন পড়ে তখন সকলের মধ্যে পড়ে। ঠিক অ্যান্টিবায়োটিকটা যখন ভিতরে যায় তখন ভালো মন্দ সকল ব্যাকটেরিয়া মরে কী হয়ে যায়, সাফ হয়ে যায়। তো সাফ হয়ে যাওয়ার কারণে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া চলে গেছে, অসুবিধা নেই, কিন্তু ভালোগুলা যে চলে গেল তখন আপনার কি ক্ষতি হইল, ইমিউন সিস্টেম দুর্বল হবে, ভিটামিন ডি এর অভাব হবে, তখন আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এখন আমাদের দেশের এই সাধারণ একদম ভিলেজ ডক্টর থেকে শুরু করি সদর হাসপাতাল বলেন বা ক্লিনিকে বলেন, দেখা গেছে আপনি একটা সমস্যার জন্য যদি 10টা জায়গাতে যান, 10 জনে 10 ধরনের অ্যান্টিবায়োটিক দিল। মনে করেন সাপোজ একটা রোগের জন্য আপনি সদরে গেলেন, সে একটা অ্যান্টিবায়োটিক দিল, এবার 1 মাস পরে আপনি ক্লিনিকে গেলেন, সে আরেকটা দিল। এবার 12 মাসে 12 ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আপনার বডির ভিতরে যে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া আছে এগুলো সব শহীদ হয়ে গেছে। এই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন শহীদ হয়ে গেছে তখন আপনার এখন অল্পতে ঠান্ডা লাগে যায়, অল্পতে কাশি হয়, অল্পতে খাদ্যানি চুলকানি হয়। কেন হয়? ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী বন্ধু হলো প্রোবায়োটিক। যেমন আপনি যদি টক দই খান, ওখানে প্রোবায়োটিক আছে, মিষ্টিটা না, টকটাতে। তা আপনি যদি সরাসরি ডিরেক্ট প্রোবায়োটিক ক্যাপসুল খান, সেখানেও আছে। একটা ক্যাপসুলে প্রায় 40 কোটি ভালো ব্যাকটেরিয়া আছে। এখন ডাক্তাররা অ্যান্টিবায়োটিক লেখার পরে তো প্রোবায়োটিক কেউ দেয় না, তো এটা আপনারা নিজ দায়িত্বে খাই নিতে হবে আর কি। এখন ওরা তো দিয়ে আপনাকে দুর্বল করে দিল। তো এই যে গ্যাসের ওষুধ খাওয়ার কারণে এই যে ক্ষুদ্রান্তে এই ব্যাকটেরিয়াগুলো বেশি বেড়ে যাবে। বেশি বেড়ে গেলে তখনই আপনার অনেকগুলো সমস্যা হবে। এরপরে নাম্বার 5 অ্যানিমিয়া হবে, রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া। এখন অ্যানিমিয়া দেখেন, আমরা অনেক জায়গা দেখলাম যে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা একটা রোগীর, তাকে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হলো। আয়রন সাপ্লিমেন্ট সাজেস্ট করার পরেও এর আশানুরূপ হিমোগ্লোবিন লেভেল বাড়তেছে না। কারণ কি? কারণ হচ্ছে সে এই ওষুধগুলোর সাথে সমানে প্রতিদিন গ্যাসের ওষুধ নিচ্ছে। গ্যাসের ওষুধ নেওয়ার কারণে তার অ্যাসিড কমে যাচ্ছে। অ্যাসিড কমে যাওয়ার প্রেক্ষিতে ওই মানুষটা আয়রন সাপ্লিমেন্ট, জিপসিআই, তারপরে প্রিনাটেক্সেল, ফ্যাগ্লোঅ্যাবজেট, হ্যামোফিক্স, সিটোফার, জেফার, এত কিছু নিচ্ছে। এত কিছু আয়রন সাপ্লিমেন্ট ড্রাগস নেওয়ার পরেও ওর আশানুরূপ হিমোগ্লোবিন লেভেল বাড়তেছে না। তাহলে কারণ কি? কারণ হচ্ছে তার গ্যাসের ওষুধ সে বন্ধ করে না। তাহলে গ্যাসের ওষুধ যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ আয়রন কোনো কাজ করবে না। ভিটামিন ডি ওষুধ যতই খাক কোনো কাজ করবে না। ক্যালসিয়াম যতই খাক, ক্যালসিয়াম এগুলো কাজ করবে না। তাহলে এগুলো করার জন্য 1 নম্বরে গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ করে দিতে হবে। ওই লাইনটা মানতে হবে, প্রিভেন্টেশন ইজ দ্য বেটার দ্যান কিউর। প্রতিষেধকের চেয়ে প্রতিরোধে উত্তম। অর্থাৎ আমি যে সমস্ত কারণগুলোতে ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, লিভারে চর্বি জমে, ওই কারণগুলো থেকে আমি যদি আগেই সতর্ক থাকি তাহলে তার ওদের কাছে যাওয়ারও দরকার নেই। তো ওদের কাছে গেলে তো আমার একটা সমাধান হচ্ছে না। আচ্ছা যাবো, হ্যাঁ, ওদের কাছে যাইতে হবে কারা? যারা একদম নিরুপায়। এখন একটা লোক হার্ট অ্যাটাক করিয়ে ফেলছে, তো হার্ট অ্যাটাকের পরে যে প্রচলিত চিকিৎসা না দিলে তো সে দ্রুত মারা যাবে।
তাহলে ওদেরকে সমন্বয় করেই সে আগাইতে হবে, চিকিৎসাটা নিতে হবে। একটা লোক স্ট্রোক করে ফেলছে, তো স্ট্রোক করে পড়ার পরে তারা যদি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট না করে তখন তো মারাই যাবে। তো এইরকম কিছু সেক্টরে অবশ্যই লাগবে। তো আমার মূল কথা হচ্ছে ঢালাওভাবে এটার পিছনে ছুটে যাবে না, এটা পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা করে মূল কারণ কি এটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে আসি, 10:24 হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখন আমি আপনাদের যে কোয়েশ্চানের উত্তরটা দেব, যে গ্যাস্ট্রিক তো হয়ে গেছে, এখন ওই যে ডালিম ভাইয়ের প্রশ্ন সমাধানটা কি। এখন সমাধানের জন্য যে কথাটা সেটা আমরা এখন লিখব ট্রিটমেন্টটা। এখন আমার ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্টসের জন্য আমি এখানে মাঝখানে আর একটা কথা বলি ফেলি। আমার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য আমাকে প্রথম এবং প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনি লাইফস্টাইল চেঞ্জ করা ছাড়া এবার নেভার ইট ক্যান নট বি পসিবল টু কিউর ইন ইউর ডিজিজ। লাইফস্টাইল পরিবর্তনকরণ ছাড়া কখনোই এই ফ্যাটে শান্তি আসবে না। কেন? এখন একটা মানুষ যদি টেনশানে থাকে, ডিপ্রেশনে থাকে, বাজে খাবার খায়, তার যদি প্রিয় খাবারও এগুলো ভাজা পোড়া, তারপরে তার চিনি, তার শর্করা জাতীয় খাবার, এগুলো যদি তার প্রিয় হয়, তাহলে এই মানুষটাকে আমার পর্যন্ত তার ফ্যাটের শান্তি কোনোদিন আনতে পারবে না। তাহলে ফ্যাটের শান্তির জন্য তার প্রথম এবং প্রধান কাজ যে বাজে খাবারকে পরিহার করতে হবে। বাজে খাবার, অ্যাসিডিক খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, এগুলোকে তার লাইফ থেকে মুছে দিতে হবে। তো কেমনে মুছবে? বাংলাদেশে এটা সম্ভব না। এমন এক দেশে আমি আছি, সোনার বাংলাদেশ, যে দেশে আমি ভেজাল মুক্ত খাবার থেকে একদিনও মুক্ত থাকতে পারবো না, একদিনও না। কেমনে আপনি থাকবেন? আপনি যে রাইসটা কুক করবেন দুপুরের জন্য, সে রাইসে কি প্রসেস করা, কেমিক্যাল দেয়া। তো এই যে এই পয়জনটা আমি যখন খাইতেছি, তখন আমার পেটের ভিতরে আমার ডাইজেস্টিভ সিস্টেমে যে ব্যাকটেরিয়াগুলো আছে না, বাজে, মনে রাখেন ভালো করে, বাজে ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে বাজে খাবার। মানে ফ্যাটের ভিতরে যেগুলা খারাপ ব্যাকটেরিয়া কিন্তু আপনাকে সুন্দরবনের খাঁটি মধু সে খাবে না। খারাপ ব্যাকটেরিয়া আপনি ওই যে বগুড়ার স্পেশাল টক দই খাবে না। খারাপ ব্যাকটেরিয়া কোনো দিন জমির, পুকুরের অর্গানিক খাবার সে খাবে না। খারাপ ব্যাকটেরিয়া খাবে আপনার ওই যে এই ফুটপাতের তেলের ভাজা, সিঙ্গরা, পরোটা, সমোসা, তারপরে যত ফালতু খাবার আছে, এগুলো কে খায়? বাজে ব্যাকটেরিয়া খায়। এই বাজে ব্যাকটেরিয়াগুলো খাই ফ্যাটের ভিতরে তার বংশ বিস্তার করে। ফ্যাটের ভিতরে যখন সমানে কোটি কোটি বংশ বিস্তার করে, তখন আপনার ভিতরে অশান্তি কাজ করে। কারণ আপনি খাইতেছেন তো বাজে খাবার। বাজে খাবারগুলো আপনার যেমন প্রিয়, আপনার ব্যাকটেরিয়ারও প্রিয়। তো দুইটাই নেগেটিভ। আপনিও নেগেটিভ, আপনার ভিতরে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলো নেগেটিভ। তাহলে ওদেরকে মারা লাগবে, ওদেরকে ধ্বংস করা লাগবে। ওদেরকে ধ্বংস করার জন্য আপনি প্রপার খাবারগুলো দিবেন, অর্গানিক খাবার, ফ্রেশ খাবার, ভালো খাবার, পুষ্টিকর খাবার, যেগুলোর ফুড ভ্যালু আছে, নিউট্রিশাস ভ্যালু আছে, এরকম খাবার দেন। এরকম খাবার দিলে এগুলো আপনি খাচ্ছেন, আপনার খাওয়ার সাথে সাথে কে খাবে? ভালো ব্যাকটেরিয়াগুলো খাবে। তাহলে ভালো ব্যাকটেরিয়াগুলো হবে গ্রোথ। আর ওই যে যেগুলো নষ্ট লোকগল, নষ্ট ব্যাকটেরিয়া, এগুলো খাবার তো বন্ধ, এগুলো অটোমেটিক মারা যাবে। এগুলো যখন অটোমেটিক মারা যাবে, কমে যাব, ওই ভালো ব্যাকটেরিয়ার আধিক্য বেশি থাকবে, তখন আপনার অ্যাবডোমিনাল প্রশান্তি কাজ করবে। আপনার পেটের যে শান্তি, আপনি খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। এই যে খাবারটা যখন হজম হবে না, তখন দুই ধরনের হবে, যেটাকে আমরা আইবিএস এর সিমটম বলি। যাদের আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিডি, ইরিটেবল বাউল ডিজিজ, ওনাদের খাবার যেটা খায় এটা হজম হয় না। হজম না হওয়ার প্রেক্ষিতে এটা হয়তো ভিতরে থেকে যায়, শক্ত হয়ে বাইর হয়, অথবা ডায়রিয়া হয়ে বাইর হয়। মানে সে খাইছে, খানা হজম হয় নাই,
হজম না হওয়ার কারণে ভিতরে থেকে গেছে, ওই যে ছাগলের গুয়ের মতো শক্ত শক্ত ওই বাইরে হইব, অথবা একদম পানির মতো ড্যারি হয়ে বাইরে। তার মানে কি আপনি খাবার হজম হয়নি। আর খাবারটা যখন হজম হবে তখন কি লক্ষণ, আপনি খাওয়ার দেখবেন যে 1 ঘন্টা পরে এটা স্টোমাক, কিডনি, লিভার এগুলো বাইর করে দেবো একদম আরামসে। নর্মাল যেটাকে স্টুল বলে, নর্মাল স্টুল ওইটা হবে। ফ্যাটের ভিতরে কোনো জ্বালা পোড়া নাই, অস্বস্তি নেই, অশান্তি নেই। তো এটা তো আপনি নিজেই বুঝবেন, আপনি নিজে টের পাবেন যে আমার ফ্যাটের স্বাস্থ্য কেমন। ফ্যাটের স্বাস্থ্য ভালো যার, তার মাথার স্বাস্থ্য ভালো থাকবে। আর মাথা এবং ফ্যাটের স্বাস্থ্য যার ভালো থাকবে তার শরীরে সুস্থ, মনে করতে হবে সুস্থ। বলেন। তার জন্য আমরা ক্লাসের পরে 2 মিনিট 5 মিনিট সময় দিব, অসুবিধা নেই। ক্লাসের পরে আসেন, আমি প্রেসক্রিপশন করে দেব। এখন তাহলে ট্রিটমেন্টে ফাজল পিপিআই বন্ধ, অর্থাৎ ফ্যাটের শান্তির জন্য ফাজল পিপিআই টোটালি নো। তো ফাজল পিপিআই এর পরিবর্তে কি খাবেন? আপেল সিডার ভিনেগার খাবেন 3 মাস। 1 নম্বরে অ্যাপল সিডার ভিনেগার, অ্যাপল সিডার ভিনেগার। ডালিম ভাই সমাধান পাইছেন? দেখেন অ্যাপল সিডার ভিনেগার আজকে নিয়ে যাবেন। এখন অ্যাপল সিডার ভিনেগারটা যখন খাবে তখন কি হবে জানেন? তখন তার পেটের ভিতরে যে ক্ষত হয়েছে, যে এই বাজে ব্যাকটেরিয়াগুলো বাড়তেছে, এগুলো বিনাশ হয়ে যাবে, তার পেটের স্বাস্থ্যটা ভালো থাকবে। তো আবার এটার ভিতরে আবার অ্যাপল সিডার ভিনেগার তো 2 নম্বরও আছে। 2 নম্বরটা খাওয়া যাবে না, যেটা অথেন্টিক, যেটা অথেন্টিক, যেটা রিয়েল, ওইটা নিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিকের সমাধানের জন্য প্রথম এবং প্রধান, আপনি প্রতিদিন পরিমিত আপেল সিডার ভিনেগার নেন। এটা শুধু আপনার ফ্যাটের স্বাস্থ্য না, এটা আপনার ফ্যাটের স্বাস্থ্য থেকে শুরু করে আপনার পুরা বডির, যে আপনার যদি লিভারে চর্বিও থাকে, ফ্যাটি লিভারের বিপরীতে কাজ করবে, আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনি এটা খান না, এটা আপনি 1 চামচ করে আপনি বছরকে বছর খান, কোনো সমস্যা নেই। এগুলো তো খাবারের মতো, এগুলো তো ওষুধ না, এগুলো খান। এটা দাম, জিনিস যেটা বলো এটার দাম বেশি হবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে অ্যাপল সিডার ভিনেগারটা নিতে পারি। এবার এটা পাশাপাশি আরেকটা ফাংশনাল মেডিসিন দিয়ে কারকুমা হেলদি গার্ড, কারকুমা হেলদি গার্ড। হ্যাঁ, এই কারকুমা হেলদি গার্ড এটা হলো গাটের ব্যাকটেরিয়া, আপনার যে গাটের ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখবে।